নমস্কার সকলকে। মৌলিক এবং যৌগিক সংখ্যা অর্থাৎ প্রাইম অ্যান্ড কম্পোজিট নাম্বারের বেশ কিছু গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় তথ্য নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের অনেকেরই হয়তো এগুলো জানা, আবার অনেকের কাছেই এগুলো কিন্তু অজানা। আবার দেখা গেছে যারা এই তথ্যগুলো জানো তাদের অনেকেই সঠিক সময় প্রয়োজন মতো এগুলো ব্যবহার করতে পারো না। তাই আমার চেষ্টা থাকবে মৌলিক আর যৌগিক সংখ্যার সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারের ব্যাপারে জানবো। তো মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? যেসব সংখ্যাকে এক আর সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা বা ডিভাইড করা যায় না, সেই সংখ্যাগুলোকেই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলা হয়। মানে মোদ্দা কথায় যেসব সংখ্যার এক আর সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো উৎপাদক বা ফ্যাক্টর নেই, সেই সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হিসেবে আমরা কাউন্ট করব। ধরো যেমন এই যে 17, এই 17-র এক আর সেই সংখ্যা মানে 17 ছাড়া আর অন্য কোনো উৎপাদক বা ফ্যাক্টর নেই। মানে এক আর 17 ছাড়া এই 17 বা 17কে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা বা ডিভাইড করা যায় না। সেই কারণেই 17টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। আবার ধরো 29, এই 29-এরও এক আর সেই সংখ্যা মানে 29 ছাড়া আর অন্য কোনো উৎপাদক বা ফ্যাক্টর নেই। মানে 29কেও ওই এক আর 29 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা বা ডিভাইড করা যায় না। সেই কারণে 29 বা 29টাও একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তার মানে যেসব সংখ্যার ক্ষেত্রেই এই জিনিসটা অ্যাপ্লিকেবল, মানে এক আর সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো উৎপাদক বা ফ্যাক্টর থাকবে না, সেই সংখ্যাগুলোকেই আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হিসেবে ধরেই নেব। ওকে, তাহলে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলতে আমরা কি বুঝি? যেসব সংখ্যার এক আর সেই সংখ্যা ছাড়াও আরও অন্ততপক্ষে একটা বা তার বেশি উৎপাদক থাকবে বা ফ্যাক্টর থাকবে, সেইগুলোকেই যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলা হয়। মানে যেসব সংখ্যাকে এক আর সেই সংখ্যা ছাড়াও আরও অন্ততপক্ষে একটা কিংবা তার বেশি সংখ্যা দিয়ে ভাগ করা বা ডিভাইড করা যায়, সেগুলোই যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার হিসেবে আমরা কাউন্ট করব। ধরো যেমন 9, 9কে আমরা কীভাবে লিখতে পারি? 1 × 9, এইভাবে তো লেখাই যায়, কারণ এক আর সেই সংখ্যা তো সব সময় উৎপাদক থাকবেই যে কোনো সংখ্যার ক্ষেত্রে। আরেকভাবেও লেখা যায়, কি বলো তো? 3 × 3। তার মানে 9-এর কটা উৎপাদক হলো? এই একটা হলো, দুটো হলো, আর 3 × 3 মানে এটা একটা হিসাবেই আমরা ধরবো। তার মানে এক আর সেই সংখ্যা ছাড়া আরও অন্ততপক্ষে একটা উৎপাদক বা ফ্যাক্টর কিন্তু রয়েছে, তবেই আমরা সেই সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলতে পারবো। আবার ধরো যেমন 24, একে আমরা কীভাবে লিখতে পারি? 1 × 24, এটা তো লেখাই যাবে। আরেকভাবেও লেখা যাবে 2 × 12, আরেকভাবেও লেখা যাবে 3 × 8, আরেকভাবেও কিন্তু লেখা যায় 4 × 6। দেখো, তার মানে 24 বা 24-এর কটা উৎপাদক বা ফ্যাক্টর পেলাম? এই 1 2 3 4 5 6 7 8। তার মানে এক আর সেই সংখ্যা ছাড়াও আরও দেখো 6খানা উৎপাদক বা ফ্যাক্টর রয়েছে। তার মানে আমি শুরুতেই বললাম এক আর সেই সংখ্যা ছাড়াও আরও অন্তত একটা উৎপাদক বা ফ্যাক্টর থাকবে, একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। এই 9-এর ক্ষেত্রে এক আর সেই সংখ্যা ছাড়া একটা রয়েছে, আর এটার ক্ষেত্রে দেখো এক আর সেই সংখ্যা ছাড়াও আরও এতগুলো মানে 6খানা কিন্তু ফ্যাক্টর বা উৎপাদক রয়েছে। মানে মোর দেন 2 ফ্যাক্টর যদি হয় কোনো সংখ্যার ক্ষেত্রে, তবেই সেগুলোকে আমরা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলতে পারি। ওকে, আচ্ছা, মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যার সাথে জোড় সংখ্যার বিজোড় সংখ্যা মানে ইভেন নাম্বার আর অড নাম্বারের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তোমাদের সম্পর্কটা এবার ভালো করে আমি বোঝাই। পৃথিবীতে যত মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার রয়েছে সবই কিন্তু বিজোড় সংখ্যা বা অড নাম্বার, কেবলমাত্র একটা সংখ্যা ছাড়া। সেই সংখ্যাটা হচ্ছে এই যে 2 বা 2। এই 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা বা ইভেন প্রাইম নাম্বার। একমাত্র এই 2 বা 2টাকেই বলা হয় জোড় মৌলিক সংখ্যা বা ইভেন প্রাইম নাম্বার। ওকে, এছাড়া মৌলিক সংখ্যার লিস্টে তুমি যত সংখ্যা পাবে এই পৃথিবীতে, তারা সবাই কিন্তু বিজোড় সংখ্যা বা অড নাম্বার। তার মানে সব মৌলিক সংখ্যা মানে 2 বাদে সব মৌলিক সংখ্যাই কিন্তু বিজোড় সংখ্যা। তার মানে আবার এটা ভেবো না যে সব বিজোড় সংখ্যাই মৌলিক সংখ্যা, এটা কিন্তু কখনো হবে না। যেমন এই যে 9, এটা তো একটা বিজোড় সংখ্যা, কিন্তু তোমরা তো এখানেই দেখলে এ কি মানে মৌলিক সংখ্যা হয়েছিল? না, এ তো মৌলিক সংখ্যা হয়নি। তার মানে এইরকম মানে অনেক বিজোড় সংখ্যা আছে যারা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বারের লিস্টে তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো যে 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2 ছাড়া যে সমস্ত মৌলিক সংখ্যা আছে পৃথিবীতে তারা সবাই হচ্ছে বিজোড় সংখ্যা বা অড নাম্বার।
কিন্তু যৌগিক সংখ্যার ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। যৌগিক সংখ্যার তো আমি বললামই এক, আর সেই সংখ্যা ছাড়াও আরও অন্ততপক্ষে একটা বা তার বেশি উৎপাদক বা ফ্যাক্টর থাকলেই সেগুলো যৌগিক সংখ্যা। দুই ছাড়া আর বাকি যে সমস্ত আর কি তোমার জোড় সংখ্যা বা ইভেন নাম্বার রয়েছে তারা সবাই কিন্তু যৌগিক সংখ্যা, এটা মাথায় রাখবে। আর এছাড়াও অনেক বিজোড় সংখ্যা তোমরা যৌগিক সংখ্যার লিস্টে অনায়াসেই পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি জানো 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার রয়েছে? যারা জানো তারা এখন একবার মিলিয়ে নাও, আর যারা জানো না তাদের জন্য আমি একটা ট্রিক শেখাচ্ছি, যেটার মাধ্যমে তোমরা আজীবনের জন্য মনে রাখতে পারবে যে 1 থেকে 100-র মধ্যে ঠিক কতগুলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার রয়েছে। তার জন্য তোমাদের একটা কোড মনে রাখতে হবে। এই কোডটা হলো এই যে 4 4 2 2 3 2 2 3 2 1। এই কোডটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই তোমরা অনায়াসেই বের করে ফেলতে পারবে যে 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার রয়েছে। তোমরা এখন অনেকেই বলতে পারো যে এত বড় কোড আমরা কিভাবে মনে রাখবো? সেইটা মনে রাখারও একটা ট্রিক আমি শিখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের জানতে হবে যে এই সংখ্যাগুলো কোত্থেকে এলো, এগুলো কিসের সংখ্যা। আচ্ছা, ভালো করে দেখো, এই প্রথম চারটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। পরের চারটা 11 থেকে 20-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে সেটাকে প্রেজেন্ট করছে। তারপরের দুইটা ঠিক একইভাবে 21 থেকে 30-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে সেটার কি বোঝাচ্ছে। তারপরেরটাও 31 থেকে 40-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা সেটাকেই বোঝাচ্ছে। ঠিক একইভাবে পরেরগুলো এইভাবে এক এক করে চলতে থাকছে। আশা করি বাকিটা বুঝতেই পারছো। মানে লাস্টে হচ্ছে 91 থেকে 100 পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এইবার তোমাদের আমি এই কোডটা মনে রাখার টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। তো ভালো করে দেখে নাও কি করে মনে রাখবে। তো ফার্স্টেই এই দুটোকে একসাথে নেবে, 4 4 মানে 44। তারপরে কি করবে, এই 2 2 3 এই 223টাকে একসাথে মনে রাখবে। তারপরেও দেখো 223 রয়েছে, 2 2 3 আর লাস্টে রয়েছে 2 1 মানে 21। তার মানে এই 10খানা সংখ্যাকে যদি তোমরা চারটে গ্রুপিংয়ে ভেঙে নাও, মানে 44 223 223 21, এইভাবে যদি তোমরা ভেঙে নাও তাহলেই কিন্তু তোমরা খুবই সহজে আর অনায়াসেই মনে রাখতে পারবে যে 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার রয়েছে। তাহলে এইবার এই নাম মানে ডিজিটগুলোকে যদি আমরা একসাথে যোগ বা অ্যাডিশন করে দিই তাহলেই তো পেয়ে যাবো নাকি যে 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার রয়েছে। তাহলে এবার এক এক করে যোগ করে দাও। তাহলে 4 আর 4 যোগ করলে কত হয় 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 3 কত 15, 15 আর 2 17, 17 2 19, 19 আর 3 22, 22 আর 2 24, আর একে কত 24 আর একে হলো গিয়ে 25। তার মানে 1 থেকে 100-র মধ্যে এই 25খানা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার রয়েছে। তাহলে আশা করি বুঝতে পারলে এই ব্যাপারটা। কোডটাও মনে রাখার ট্রিক আমি শিখিয়ে দিলাম। এই যে 44 223 223 21 এইভাবে মনে রাখবে। তাহলে বাই চান্স যদি তোমরা ভুলেও যাও যে 25খানা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার রয়েছে 1 থেকে 100-র মধ্যে, তাহলে এই কোডের মাধ্যমে তোমরা কিন্তু অনায়াসেই সেটা বের করে ফেলতে পারো, তাই তো? আচ্ছা, তাহলে 1 থেকে 100-র মধ্যে কতগুলো যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার রয়েছে? তো 1 থেকে 100-র মধ্যে যদি 25খানা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার থেকে থাকে তাহলে যৌগিক সংখ্যা কতগুলো রয়েছে? তাহলে 100 থেকে 25 মাইনাস করলেই তো আমরা অনায়াসেই পেয়ে যাবো, তাই তো? তাহলে 100 থেকে 25 মাইনাস করলে কত হয় 75। তার মানে তোমরা সবাই বলবে যে 75খানাই যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার রয়েছে, তাই তো? না, এটা কিন্তু একদমই হবে না। কেন বলো তো? এখানে তাহলে ভিলেনটাকে, ভিলেন একজন রয়েছে। ভিলেনটা হচ্ছে একদম এই প্রথম যে সংখ্যা সেইটা, এই 1 বা 1। মনে আছে আমি তোমাদের প্রথম মৌলিক যৌগিক সংখ্যার ক্লাসে বলেছিলাম এককে কি বলা হয়? স্বতন্ত্র বা নিরপেক্ষ সংখ্যা, আর ইংলিশে বলা হয় নিউট্রাল নাম্বার। এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা এই দুটোর কোনো ক্যাটাগরিতেই কিন্তু পড়ে না, সেই কারণে এককে আমরা স্বতন্ত্র বা নিরপেক্ষ সংখ্যা হিসেবেই ধরবো। এ মৌলিক যৌগিক কোনো ক্যাটাগরিতেই পড়বে না। তাহলে আমরা তো পেলাম 1 থেকে 100-র মধ্যে 25টা মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে হিসাব মতো 100 থেকে 25 মাইনাস করে দিলেই 75 পড়ে থাকে। তো 75 থেকে একটা কিন্তু বাদ চলে যাবে, কারণ 1 মৌলিক সংখ্যার মধ্যে ধরা হয়নি। তাহলে 75 থেকে 1 মাইনাস করে দাও, কত হবে 74। এই 74টাই হচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার রয়েছে বিটুইন 1 to 100। তাহলে ক্লিয়ার? তাহলে 1 থেকে 100-র মধ্যে 25খানা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার রয়েছে আর 74টা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার রয়েছে। এই জিনিসটা কিন্তু তোমাদের অনেকেরই কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে কিন্তু, তো ভালো করে সবাই মাথায় রাখবে। আচ্ছা, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আলাদাভাবে বের করার একটা সূত্র রয়েছে, জানো সেটা? সূত্রটা হলো এই যে 6n ± 1। এই সূত্রের মাধ্যমে আমরা পৃথিবীর সমস্ত মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারগুলোকে অনায়াসেই বের করে ফেলতে পারি। আচ্ছা, এই n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই n এর মান হচ্ছে 1 2 3
4 মানে পৃথিবীতে যত ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার রয়েছে তার সবগুলোকেই আমরা n এর ভ্যালু হিসেবে কাউন্ট করতে পারি। মানে এই সূত্রে n এর জায়গায় যদি আমরা এই মানগুলোকে এক এক করে বসাতে থাকি তাহলেই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারগুলোকে আমরা খুবই সহজে পেয়ে যাব। তোমাদের একটা আমি করে দেখাই। ধরো n এর জায়গায় আমরা 3 বসাবো, মানে 6 × 3 + 1। আচ্ছা, এই প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রেই একবার প্লাস আর একবার মাইনাস দিয়ে চেক করে করে আমাদের দেখতে হবে। তাহলে 6 × 3 করলে কত হয়? 3 × 6 = 18 আর 1 যোগ করলে হয়ে যাবে 19। তার মানে এই 19টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। আবার এইটারই যদি আমরা মাইনাস ভ্যালুতে একবার বসাই, মানে একই সংখ্যার, মানে 6 × 3 - 1, তাহলে কত হবে? 3 × 6 = 18 আর 1 বিয়োগ করলে হয়ে যাবে 17। তার মানে 17টাও হচ্ছে একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তাহলে পৃথিবীর সমস্ত মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারগুলোকে আমরা 6n ± 1 এই ফর্মুলা বা সূত্র দিয়ে বের করতে পারি, একমাত্র এই যে 2 আর 3 এই দুটো মৌলিক সংখ্যা ছাড়া। এই 2 আর 3 এরা হচ্ছে এমন মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার যাদেরকে 6n ± 1 এই ফর্মুলা বা সূত্র দিয়ে বের করা যায় না। এই দুটো ছাড়া পৃথিবীর সমস্ত মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারকেই 6n ± 1 এই সূত্র দিয়ে বের করা যায়। কিন্তু 6n ± 1 এর সব ভ্যালুই যে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হবে তার আবার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কেন বলো তো? তোমাদের আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো n এর জায়গায় আমরা 8 বসাবো, 6 × 8 + 1 কত হবে? 6 × 8 = 48 আর 1 যোগ করলে হয়ে যাবে 49। ভালো করে দেখে বলো তো, 49টা কি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হবে? না, 49 কিন্তু মৌলিক সংখ্যা কখনোই হবে না, কারণ এর 1 আর 49 ছাড়াও আরেকটা উৎপাদক রয়েছে, সেটা হচ্ছে 7। 7 × 7 হয় 49। তাহলে যেহেতু একটা এক্সট্রা উৎপাদক বা ফ্যাক্টর পড়ে থাকছে, তাহলে 49কে আমরা কখনোই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলতে পারবো না। কিন্তু এইটারই যদি ধরো মাইনাস ভ্যালুটা দিয়ে আমরা চেক করি, তাহলে কত হবে? 6 × 8 = 48 আর এর থেকে 1 বিয়োগ করো, হয়ে যাবে 47। এই 47টা কিন্তু আবার মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তাহলে দেখছো তো, সেম ভ্যালুরই প্লাস ভ্যালুটা মৌলিক সংখ্যা না হলেও মাইনাস ভ্যালুতে আবার মৌলিক সংখ্যা আসছে। আবার ধরো তোমাদের যদি এখানে এরকম একটা দেখাই, 6 × 6 + 1 করলে কত হয়? 6 × 6 = 36 আর 1 যোগ করলে হয়ে যাবে 37। 37টা অবশ্যই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। কিন্তু এইটারই যদি আমরা নেগেটিভে বসাই, মানে 6 × 6 - 1, তাহলে কত হবে? 6 × 6 = 36 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে 35। ভালো করে দেখে বলো তো, 35টা কি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হবে? না, 35 কিন্তু কখনোই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হবে না, কারণ 35টা 5 দিয়েও বিভাজ্য হয়, আবার 7 দ্বারাও কিন্তু বিভাজ্য হয়। 5 × 7 হয় 35। তার মানে এর 1 আর 35 ছাড়াও আরও দুখানা এক্সট্রা উৎপাদক বা ফ্যাক্টর রয়েছে। তাহলে ওই একই ব্যাপার, 6n ± 1 এর সব ভ্যালু মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কিন্তু হচ্ছে না। এদের মধ্যে বেশ কিছু কিছু ভ্যালু কিন্তু 5, 7, 11, 13 এই ধরনের সংখ্যা দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হয়। সেই সংখ্যাগুলোকে কি করতে হবে? আমাদের মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারের লিস্ট থেকে এক এক করে বাদ দিয়ে দিতে হবে। তাহলে মানে মোদ্দা কথাটা কি দাঁড়ালো? সব মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারকে 6n ± 1 এই ফর্মুলা বা সূত্র দিয়ে বের করা গেলেও 6n ± 1 এর সব ভ্যালু মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হিসেবে আমরা কিন্তু কখনোই কাউন্ট করতে পারবো না। তাহলে যে সমস্ত এক্সেপশনাল বা ব্যতিক্রমী যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে আমাদের মৌলিক সংখ্যা লিস্ট থেকে এক এক করে বাদ দিয়ে দিতে হবে। ওকে, এছাড়াও মৌলিক সংখ্যার এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয় তোমরা এখনও যারা সেগুলো জানো না, আমি এই চ্যানেল আর পেজে অলরেডি কিন্তু সেই রিলেটেড একটা ভিডিও আপলোড করেছি। আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। যারা সেই টেকনিকটা জানো না, চাইলে তারা অবশ্যই একবার ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।